সম্প্রতি এমন কিছু গোপন ফাইল সামনে এসেছে যা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কিছু ব্যক্তিকে এক অন্ধকার জগতের সঙ্গে যুক্ত করছে। আর এই ফাইলগুলো শুধু কিছু নামই প্রকাশ করছে না, বরং এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকেও ইঙ্গিত দিচ্ছে। ব্যাপারটা যে কতটা বিশাল সেটা শুনলে অবাক হতে হয়। প্রায় ৩০,০০০ পাতার ডকুমেন্ট, ২,০০০ ভিডিও আর ১,৮০,০০০ ছবি। এই বিপুল পরিমাণ তথ্যই বলে দেয় যে এটা কোনো সাধারণ মামলা নয়। এর প্রত্যেকটা পাতা এক একটা গোপন রহস্যের দরজা খুলে দিতে পারে। মানে এটা কোনো সাধারণ অপরাধের ফাইল না, এখানে এমন সব নাম জড়িয়ে আছে যারা বিশ্ব রাজনীতি আর অর্থনীতি নিয়ন্ত্রণ করেন। অভিযোগ উঠছে তাদের ক্ষমতাকে ব্যবহার করেই এই বিশাল ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। একটা থিওরি বলছে যে ঘটনাটা শুধু একটা সেক্স রিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর পেছনে ছিল আরও বড় একটা খেলা, ব্ল্যাকমেইল, যেখানে প্রভাবশালী ব্যক্তিদের আপত্তিকর মুহূর্ত রেকর্ড করে তাদের নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু এখানেই গল্পের শেষ না। সবচেয়ে বড় প্রশ্নটা হলো, জেফ্রি এপস্টাইন আসলে কে ছিলেন? তিনি কি কোনো ইন্টেলিজেন্স এজেন্সির লোক ছিলেন? এই সন্দেহটা আরও জোরালো হয় যখন তার কাছ থেকে একটা নকল অস্ট্রিয়ান পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্টের ছবিটা এপস্টাইনের, কিন্তু নাম আর পরিচয় ছিল অন্য আরেকজনের। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক, এই ফাইলগুলোতে ঠিক কি আছে। সদ্য প্রকাশিত ফাইলগুলোতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা সেক্স ট্রাফিকিং চক্র চালানো থেকে শুরু করে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌনকর্মে বাধ্য করার মতো ভয়ঙ্কর অভিযোগও রয়েছে। এমনকি একজন ভুক্তভোগীর নবজাতককে হত্যার সময়ও তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়। কিন্তু প্রশ্নটা হলো, এই জেফ্রি এপস্টাইন কিভাবে এত ক্ষমতাধর হয়ে উঠলেন? কোত্থেকে তার শুরু? চলুন তার পেছনের গল্পটা একটু দেখি। শুরুটা কিন্তু বেশ সাধারণ। একজন স্কুলের ফিজিক্স টিচার, যার ডিগ্রিগুলো নাকি নকল ছিল, সেখান থেকে সোজা ওয়াল স্ট্রিটের শীর্ষে। বোঝাই যাচ্ছে এই উত্থানের পেছনে ছিল চালাকি আর প্রতারণার লম্বা এক ইতিহাস। প্রথম থেকেই তিনি জানতেন সম্পর্ককে কিভাবে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হয়। অভিযোগ আছে যে নিজের বসের মেয়ের সাথে ডেট করা থেকে শুরু করে অফিসের সিনিয়রকে নারী আর মাদক সাপ্লাই দেওয়া, ওপরে ওঠার জন্য তিনি সব কিছুই করেছেন। তবে এপস্টাইন একা ছিলেন না। তিনি তার চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন যেখানে ছিলেন বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী, এমনকি রাজ পরিবারের সদস্যরাও। এই নেটওয়ার্কই ছিল তার সুরক্ষা কবচ। আর এই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন হলেন গিসলেইন ম্যাক্সওয়েল। বলা হয় তিনি ছিলেন এপস্টাইনের ডান হাত। তার কাজ ছিল বিশ্বজুড়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের টার্গেট করা, তাদের নানা রকম লোভ দেখিয়ে এই চক্রে নিয়ে আসা। এই তালিকাটা দেখলেই বোঝা যায় এপস্টাইনের জালটা ঠিক কতটা ছড়িয়েছিল। রাজনীতি, ব্যবসা, রাজপরিবার, সব জায়গার বড় বড় নাম। অভিযোগ করা হয় এই যোগাযোগই তাকে প্রায় আইনের ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আসা যাক সেই জায়গার কথায় যেটা ছিল এই পুরো ভয়ঙ্কর কর্মকাণ্ডের মূল কেন্দ্র, এপস্টাইনের সেই কুখ্যাত ব্যক্তিগত দ্বীপ। এই দ্বীপটা এপস্টাইন আইল্যান্ড নামেই বেশি পরিচিত। অভিযোগ করা হয় এখানেই ক্ষমতাধর অতিথিদের আপ্যায়নের জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে আসা হতো। একজন ভিকটিমের এই একটা কথাই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। এটা শুধু যৌন শোষণ ছিল না, এটা ছিল একটা ট্রেনিং, যৌন দাসী বানানোর ট্রেনিং। ওদের শিকার ধরার পদ্ধতিটা ছিল খুবই সিস্টেমেটিক আর নিষ্ঠুর। প্রথমে টার্গেট করা হতো গরিব বা দুর্বল পরিবারের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের। তাদের টাকা, পড়াশোনা আর ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখানো হতো। তারপর তাদের শোষণ করে একসময় তাদেরকেই বাধ্য করা হতো নতুন মেয়ে জোগাড় করার জন্য। মানে শিকারকেই শিকারী বানিয়ে ফেলার একটা ভয়ঙ্কর খেলা। এবার আসা যাক গল্পের শেষ ভাগে। এপস্টাইনের পতন, তার অবিশ্বাস্য রকম কম শাস্তি আর সবশেষে তার সেই রহস্যময় মৃত্যু। ব্যাপারটা দেখুন, ২০০৮ সালে যখন তিনি প্রথমবার ধরা পড়েন, তখন অবিশ্বাস্যভাবে খুব হালকা একটা শাস্তি পেয়েই ছাড়া পেয়ে যান। কিন্তু ২০১৯-এ যখন আবার তাকে গ্রেফতার করা হয়, তখন অভিযোগগুলো ছিল অনেক বেশি গুরুতর। যদিও সেই বিচার শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয়। আর এখানেই অ্যালেক্স অ্যাকোস্টার সেই চাঞ্চল্যকর দাবিটা সামনে আসে। তৎকালীন প্রসিকিউটর, তার অভিযোগ তাকে নাকি ওপর মহল থেকে বলা হয়েছিল এপস্টাইন ইন্টেলিজেন্সের লোক, তাকে ঘাঁটিও না। এই একটা কথাই কিন্তু পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তার মৃত্যু নিয়েও কিন্তু দুই রকম কথা শোনা যায়। সরকারি রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা, কিন্তু এপস্টাইনের ভাইয়ের ভাড়া করা একজন নামকরা ফরেন্সিক প্যাথোলজিস্টের দাবি এটা আত্মহত্যা নয়, এটা একটা হত্যাকাণ্ড।
আর এই সন্দেহ আরও জোরালো হয় কারণ তার মৃত্যুকে ঘিরে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। যেমন অভিযোগ আছে যে তার সেলের সিসিটিভি ক্যামেরাগুলো নাকি তখন কাজ করছিল না, ডিউটিতে থাকা দুজন গার্ড ঘুমিয়ে পড়েছিল, আর সবচেয়ে বড় কথা তার ঘাড়ে এমন কিছু ফ্র্যাকচার পাওয়া যায় যা সাধারণত ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলে দেখা যায় না। এত কিছু সামনে আসার পরেও মনে রাখতে হবে আমরা যা জানি তা হয়তো কিছুই না। হাজার হাজার পাতার ফাইল এখনও গোপন, আর যেগুলো প্রকাশ করা হয়েছে তারও বেশিরভাগ অংশ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া। মানে আসল সত্য এখনও পর্দার আড়ালেই। ফলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যেহেতু ক্লায়েন্টদের পুরো তালিকা এখনও গোপন আর মূল ফাইলগুলোর অনেকটাই সেন্সর করা, তাহলে এর সাথে জড়িত সেই ক্ষমতাধর ব্যক্তিরা কি আদৌ কোনোদিন বিচারের মুখোমুখি হবেন, নাকি ক্ষমতা আর গোপনীয়তার এই খেলায় তারা বরাবরের মতোই আড়ালে থেকে যাবেন?